সিম্পল স্টাডির আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 11-এরই আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, ইতিহাসের। আর এর আগে আমরা কৌটিল্য এবং কৌটিল্যের রাষ্ট্রনীতি সম্বন্ধে বিশদে আলোচনা করেছি, আর আজ আমরা আলোচনা করব জিয়াউদ্দিন বাণী সম্বন্ধে। এখানে আমরা চেষ্টা করছি যে বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে আলোচনা করবার, যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। আর এর আগের ভিডিওর লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। জিয়াউদ্দিন বাণী সুলতানি আমলের একজন উল্লেখযোগ্য রাষ্ট্রনীতিবিদ ও ঐতিহাসিক ছিলেন। তার রচিত বেশ কিছু গ্রন্থ রয়েছে যেগুলি থেকে আমরা সুলতানি আমলের অনেক তথ্য বিশদে জানতে পারি। তো জিয়াউদ্দিন বাণী, যার জন্ম হচ্ছে 1285 খ্রিস্টাব্দে এবং যার মৃত্যু হচ্ছে 1357 খ্রিস্টাব্দে। জিয়াউদ্দিন বাণী তিনি একটা অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তো ছোট থেকেই তার পরিবারের সঙ্গে এবং সুলতানের পরিবারের বা রাজ পরিবারের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ফলে তিনি একটা রাজকীয় পরিবেশে বড় হয়ে উঠেছিলেন, যার ফলে তার রচনার মধ্যে কিন্তু একটা আভিজাত্যের ছোঁয়া প্রকাশ পাচ্ছে। জিয়াউদ্দিন বাণী, যার পিতা ছিলেন মুয়াইদুল মুলক, ইনি জালালউদ্দিন খিলজি, অর্থাৎ পূর্বেকার যিনি সুলতান ছিলেন জালালউদ্দিন খিলজি, তার যে পুত্র আরাক আলী খান, তার নায়েব পদে নিযুক্ত ছিলেন। আর তার চাচা, অর্থাৎ জিয়াউদ্দিন বাণীর চাচা বা কাকা আলাউল মুলক ছিলেন। এই আলাউল মুলক আলাউদ্দিন খিলজির খুব বিশ্বস্ত ছিলেন। সুলতান আলাউদ্দিন খিলজি তার আগেকার সুলতান, পূর্বেকার সুলতান জালালউদ্দিন খিলজিকে সিংহাসন থেকে সরানোর সময় যে ষড়যন্ত্র করেছিলেন, সেই ষড়যন্ত্রের প্রধান পরামর্শদাতা ছিলেন এই আলাউল মুলক। ফলে যখন আলাউদ্দিন খিলজি সিংহাসনে বসছেন বা সুলতান হচ্ছেন, তো স্বাভাবিকভাবেই এই আলাউল মুলকেরও কিন্তু খুব পদোন্নতি হচ্ছে, এটা উচ্চ পদস্থ রাজকর্মচারীতে নিয়োগ হচ্ছেন। তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে জিয়াউদ্দিন বাণী এবং তার পরিবারের সমস্ত লোকেরা সুলতানদের কতটা ঘনিষ্ঠ ছিল এবং তাদের সঙ্গে সুলতানদের রিলেশন কতটা ভালো ছিল। জিয়াউদ্দিন বাণীরও ব্যক্তিগতভাবে সুলতানদের সঙ্গে রিলেশন কিন্তু খুব ভালোই ছিল। তিনি মোহাম্মদ বিন তুগলকের রাজসভাতে প্রায় 17 বছর তিনি সভাসদ হিসেবে কাজ করেছেন। কিন্তু মোহাম্মদ বিন তুগলকের পর যখন ফিরোজ শাহ তুগলক সুলতান হচ্ছেন, এই সুলতানের সঙ্গে কিন্তু জিয়াউদ্দিন বাণীর সম্পর্ক খুব একটা ভালো থাকছে না। ফিরোজ শাহ তুগলকের রাজত্বের প্রথম 6 বছর তো জিয়াউদ্দিন বাণীর সঙ্গে সম্পর্ক বেশ ভালোই ছিল, কিন্তু তারপর থেকে ফিরোজ শাহ তুগলকের সঙ্গে জিয়াউদ্দিন বাণীর মতানৈক্য হয়, মনোমালিন্য হয় এবং তাদের সম্পর্কের অবনতি হয়, যারও ফলপ্রসূতে জিয়াউদ্দিন বাণীকে তার জীবনের শেষ দিনগুলো কিন্তু খুব অসহ্য কষ্ট এবং যন্ত্রণার মধ্যে দিয়ে কাটাতে হয়েছিল। জিয়াউদ্দিন বাণী তার জীবিতকালে যে সমস্ত রচনা করেছিলেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফতেওয়া-ই-জাহানদারি, তারিখ-ই-ফিরোজশাহী এবং সিরাত-ই-ফিরোজশাহী। তার মধ্যে আমরা আজকে আলোচনাকালে এই ফতেওয়া-ই-জাহানদারি গ্রন্থটি নিয়ে আমরা বিশদে আলোচনা করব। তার আগে আমরা এই তারিখ-ই-ফিরোজশাহী গ্রন্থটি সম্বন্ধে একটু জেনে নেব। এই গ্রন্থটিতে বাণী মূলত সুলতান গিয়াসউদ্দিন বলবন থেকে শুরু করে সুলতান ফিরোজ শাহ তুগলকের রাজত্বকালের প্রথম যে 6 বছর, সেই অবধি তিনি মোট 8 জন সুলতানের রাজত্বকাল সম্বন্ধে তিনি এখানে বিশদে আলোচনা করেছেন। এছাড়া এই যে গ্রন্থটি ফতেওয়া-ই-জাহানদারি, এই গ্রন্থটিকে বাণী পরবর্তীকালে রচনা করেন। এই তারিখ-ই-ফিরোজশাহী গ্রন্থটির সহায়ক গ্রন্থ হিসাবে তিনি ফতেওয়া-ই-জাহানদারি গ্রন্থটিকে রচনা করছেন। এই গ্রন্থ থেকে আমরা মূলত সেই সময়গত সুলতানি আমলের রাষ্ট্রনীতি, অর্থনীতি, তার শাসন কাঠামো, এই সমস্ত কিছু আমরা বিশদে জানতে পারি। এছাড়াও বার্নি এখানে বলছেন যে একজন রাজার কি কর্তব্য পালনীয়, বা তাকে ইসলামকে কিভাবে মেনে চলতে হবে, ইসলামকে কিভাবে তার রাজ্যে সর্বত্র সমানভাবে প্রতিফলিত করতে হবে বা বজায় রাখতে হবে, সেই সমস্ত ব্যাপারে বিশদে বার্নি এখানে আলোচনা করছেন। বর্তমানকালের ঐতিহাসিকরা অন্যান্য ঐতিহাসিকদের যে রচনা রয়েছে তার থেকে বেশি নির্ভর করেন জিয়াউদ্দিন বাণীর রচনাতে। কেননা জিয়াউদ্দিন বাণী এবং তার পূর্বপুরুষরা অনেক আগে থেকে কিন্তু সুলতানদের খুব ঘনিষ্ঠ ছিলেন এবং তারা বেশ উচ্চ পদে ছিলেন রাজদরবারে। ফলে তাদের যে সরকারি নথিপত্র দেখা বা কাগজপত্র দেখাটা কিন্তু অনেক সহজ ছিল অন্যদের তুলনায়। ফলে তিনি যে রচনাগুলো করে রেখে গিয়েছেন, ঐতিহাসিকরা বর্তমানে অন্যান্য ঐতিহাসিকদের রচনার তুলনায় জিয়াউদ্দিন বাণী রচনাটিকে বেশি নির্ভরযোগ্য বলে মনে করেন। জিয়াউদ্দিন বাণী ছিলেন একজন গোঁড়া মুসলিম, ফলে তিনি যে রচনাগুলো করেছেন তার মধ্যে কিন্তু তিনি তার একটা ধর্মীয় দৃষ্টিকোণের ছাপ রেখে দিয়েছেন। তিনি বলছেন যে ইসলাম এবং রাজতন্ত্র হচ্ছে পরস্পর সহোদর ভাই। এছাড়াও তিনি বলছেন যে হাদিস এবং ইতিহাস গ্রন্থ হচ্ছে পরস্পর সম পর্যায়ভুক্ত, অর্থাৎ দুটো জিনিসই হচ্ছে একই।
তাই তিনি বলছেন যে রাজা বা রাজতন্ত্র যাই হোক না কেন সেটাকে ইসলামের রীতি মেনে তার প্রতিপত্তি বজায় রেখে শাসন পরিচালনা করা উচিত। এখন আমরা আলোচনা করব ফতেহ-ই জাহানদারির বিষয়বস্তু সম্বন্ধে, যার প্রথমেই আমরা আলোচনা করব সুলতানের ধর্মীয় কর্তব্য সম্বন্ধে। জিয়াউদ্দিন বানি নিজে ছিলেন একজন গোঁড়া মুসলিম। তিনি চাইতেন যে ইসলামের যে আদর্শ, যে ভাবধারা, সেটা যেন প্রত্যেকটা মুসলিমের মধ্যেই থাকে। এবং তিনি এটা লক্ষ্য করেছিলেন তার দৃষ্টিতে যে ভারতীয় মুসলিমরা ইসলামের যে মৌলিক আদর্শ সেটা থেকে তারা বিচ্যুত হয়ে গেছে, এবং ইসলামের যে মৌলিক আদর্শ বা ভাবধারা সেটাতে মুসলমানদেরকে ফিরিয়ে আনার দায়িত্ব রাষ্ট্রের নেওয়া উচিত বলে তিনি মনে করতেন। এজন্যেই তিনি বলছেন যে রাষ্ট্রের হাতে সর্বোচ্চ ক্ষমতা বা চূড়ান্ত ক্ষমতা রাষ্ট্রের হাতেই থাকা উচিত, যে ক্ষমতা প্রয়োগ করে ভারতীয় মুসলিমদেরকে রাষ্ট্র তাদের যে ইসলামের যে ভাবধারা, যে মৌলিক আদর্শ সেটাতে ফিরিয়ে আনতে সক্ষম হবে। তারপর হচ্ছে রাষ্ট্রীয় আইন। এই রাষ্ট্রীয় আইন বিষয়ে ফতেহ-ই জাহানদারিতে জিয়াউদ্দিন বানি বিশদে আলোচনা করেছেন। তিনি বলছেন রাষ্ট্রের আইন হবে ইসলামের নীতি অনুযায়ী, ইসলামের শরীয়ত অনুযায়ী রাষ্ট্রের আইন হওয়া উচিত বলে তিনি মনে করছেন। তিনি বলছেন যে রাষ্ট্রের সর্বত্র শরীয়তের নিয়ম মেনে যেন সমস্ত প্রজারা সমস্ত কাজকর্ম করে। আবার তিনি এটাও বলছেন যে ভারতবর্ষের মতন একটা জায়গায় শরীয়তের নিয়ম মেনে চলা সবার পক্ষে সম্ভব নয়। কেন কি শরীয়তের নিয়ম আর ভারতবর্ষের বাস্তব যে পরিস্থিতি সেটার মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে, তফাৎ রয়েছে। এই কারণে জিয়াউদ্দিন বানির নতুন আইনের কথা বলছেন, যেটা হচ্ছে জাওয়াবিদ। এই পরিবর্তে তিনি জাওয়াবিদ আইন প্রণয়নের কথা বলেছেন। এছাড়াও তিনি বলছেন যে পরিবর্তিত সময়ের সাথে যেন শরীয়তের যে নিয়ম বা বিধিগুলি রয়েছে সেগুলোকেও যেন আমরা যুগোপযোগী করে তুলি। আমাদের এর পরের পয়েন্ট হচ্ছে রাজকীয় মর্যাদা। জিয়াউদ্দিন বানি বলছেন রাজার হাতেই থাকবে চূড়ান্ত ক্ষমতা বা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী রাজাই হবেন, এবং তিনি এই ক্ষমতার বহিঃপ্রকাশও করবেন। কিভাবে করবেন? আড়ম্বরপূর্ণ জাঁকজমকের মধ্যে দিয়ে, সীমাহীন মর্যাদার মধ্যে দিয়ে এবং বৈভব প্রকাশের মধ্যে দিয়ে তিনি তারই ক্ষমতার বিপুল ক্ষমতার প্রয়োগ করবেন। এছাড়া জিয়াউদ্দিন বানি বলছেন যে রাজাকে বা সুলতানকে তার সভায় নতজানু প্রথার প্রবর্তন করতে, তাছাড়াও হস্তচুম্বন, পদচুম্বন প্রভৃতি প্রথারও তিনি প্রয়োগ করতে বলছেন, যার ফলে যে অধস্তন কর্মচারীরা রয়েছে তাদের মধ্যে রাজার প্রতি বা সুলতানের প্রতি একটা শ্রদ্ধার আনুগত্য প্রকাশ পাবে। এছাড়া এই যে রাজকীয় মর্যাদা, এটা সম্বন্ধে জিয়াউদ্দিন বানি আরেকটা কথাও বলছেন, একটা কথোপকথনের কথা উল্লেখ করছেন, যেখানে সুলতান আলাউদ্দিন খিলজি এবং বেওয়ানির কাজী মুঘিসুদ্দিনের একটা কথোপকথনের কথা বলা হয়েছে। সেখানে কাজী মুঘিসুদ্দিন আলাউদ্দিন খিলজিকে বলছেন যে সুলতান, রাজ্যের সমস্ত কাজকর্ম কিন্তু শরীয়তের নিয়ম মেনে হচ্ছে না। প্রত্যুত্তরে আলাউদ্দিন খিলজি বলছেন যে দেখুন, আমি তো শরীয়ত জানি না, তাই কি হচ্ছে শরীয়তের নিয়ম মেনে কি শরীয়তের নিয়ম মেনে হচ্ছে না সেটা কিন্তু আমার পক্ষে জানা সম্ভব নয়। আমি শুধুমাত্র রাজ্যের যেটা হিত হবে, রাজ্যের আপাতকালীন পরিস্থিতিতে যেটা করলে রাজ্যের ভালো হবে, আমি শুধুমাত্র সেটাই করে থাকি, এবং এটা করার ফলে যে বিচারের দিন আমার কি হবে আমি কিন্তু সেটা নিয়ে ভাবি না। এই যে কথোপকথন, এটার মধ্যে দিয়ে জিয়াউদ্দিন বানি বোঝাতে চাইছেন যে রাষ্ট্র বা রাজা হাতে যদি সর্বোচ্চ ক্ষমতা থাকে, তিনি কিন্তু সবসময় রাষ্ট্রের যে ভালো দিকটা ইসলামের দৃষ্টিতে তিনি সেটাই প্রয়োগ করার চেষ্টা করবেন। তারপরের পয়েন্ট হচ্ছে সুলতানের বংশকৌলীন্য। এখন সুলতান যদি একটা নিম্ন বংশের হয়, প্রজা হচ্ছে উচ্চ বংশের, সুলতান হচ্ছে নিম্ন বংশের, তাহলে প্রজাদের মনে কিন্তু সুলতানের প্রতি সেই আনুগত্য বা সম্মান প্রদর্শনটা স্বাভাবিকভাবে আসবে না। সেই কারণে জিয়াউদ্দিন বানি বলছেন যে সুলতানকে হতে হবে সব সময় একটা উচ্চ পরাক্রমশালী বংশের, যার ফলে প্রজাদের মধ্যে স্বাভাবিকভাবেই সুলতানের প্রতি একটা শ্রদ্ধার ভাব প্রকাশ পাবে। এছাড়া এখানে তিনি উচ্চ বর্ণের কথা যেমন বলছেন, তেমন নিম্ন বর্ণের মানুষের কথাও তিনি বলেছেন। কিন্তু নিম্ন বর্ণের মানুষের প্রতি জিয়াউদ্দিন বানির যে দৃষ্টি ছিল সেটা কিন্তু মোটেও ভালো ছিল না। তিনি নিম্ন বর্ণের মানুষকে একদমই সমর্থন করতেন না, এমনকি তাদের শিক্ষার অধিকারকেও তিনি সমর্থন করতেন না। তিনি বলতেন শিক্ষার ওপরে একমাত্র উচ্চ বর্ণের মানুষেরই অধিকার আছে। যে কারণে মোহাম্মদ বিন তুগলকের রাজসভায় যে উচ্চ পদস্থ রাজকর্মচারী ছিল, যেমন মানকা, নাজবা, শেখ, এই সমস্ত উচ্চ পদে তিনি মনে করতেন একমাত্র উচ্চ বর্ণের মানুষের অধিকার আছে। তিনি নিম্ন বর্ণের মানুষকে এই সমস্ত পদের আওতায় বলে মনে করতেন না। জিয়াউদ্দিন বানি বলছেন
যে শাসকের প্রধান কর্তব্য হচ্ছে ন্যায় বিচার বা শাসনতন্ত্র সুষ্ঠুভাবে পরিচালনা করা। ন্যায় বিচার বলতে তিনি এখানে বলতে চাইছেন যে ন্যায়, ধর্ম এবং সত্যের প্রতিষ্ঠাকে। এই জন্যে বার্নি বলছেন যে প্রত্যেকেই হচ্ছে ঈশ্বরের সন্তান। ঈশ্বরের রাজ্যে তারা সবাই সমান অধিকার নিয়ে জন্মগ্রহণ করেছেন। ফলে প্রত্যেকের জীবন এবং সম্পত্তি রক্ষা করার যে দায়িত্ব, সেটা কিন্তু রাষ্ট্রের, এবং রাষ্ট্রকে এই দায়িত্ব কঠোরভাবে পালন করতে হবে। এই দায়িত্ব পালন করার পথে যদি কোনো অন্তরায় হয় বা যদি কোনো বাধার সৃষ্টি হয় রাষ্ট্রের, সেক্ষেত্রে বাণী বলছেন সেই বাধাকে সরাতে রাষ্ট্র যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করে। তারপরের পয়েন্ট হচ্ছে আমাদের রাজতন্ত্র। রাজতন্ত্র সম্বন্ধে জিয়াউদ্দিন বাণী কিন্তু চরম রাজতন্ত্রকেই তিনি সমর্থন করছেন। তিনি বলছেন রাজা যে পদ বা সুলতান যে পদ, সেটা কিন্তু অবশ্যই বংশানুক্রমিকভাবে হওয়া উচিত। তবে এই সাধারণ মানুষের মধ্যে একটা শ্রদ্ধা বা আনুগত্যের প্রকাশ স্বাভাবিকভাবে প্রকাশ পাবে বলে জিয়াউদ্দিন বাণী মনে করেন। এছাড়া জিয়াউদ্দিন বাণী বলছেন যে পারস্যের যে রাজতন্ত্র রয়েছে সাসানিয়া রাজবংশের, দিল্লির সুলতান রাজবংশ যেন বা দিল্লির সুলতান যেন সেই পারস্যের সাসানিয়া রাজবংশের অনুকরণে তার রাজতন্ত্রকে গড়ে তোলেন। কেননা বার্নির মতে যে সাসানিয়া রাজবংশের যে বৈভব বা তাদের ইসলামের প্রতি যে দৃষ্টিভঙ্গি, তাদের যে মর্যাদা রয়েছে, সেটা কিন্তু ইসলাম জগতে একটা শ্রদ্ধার জায়গা অর্জন করে নিয়েছে। তাই জিয়াউদ্দিন বার্নির মতে যে দিল্লির সুলতান এটা ছাড়াও আরও যে সমস্ত রাজতন্ত্রগুলো রয়েছে, তারা যেন প্রত্যেকেই পারস্যের সাসানিয়া রাজতন্ত্রের অনুকরণে তাদের রাজতন্ত্রটাকেও গড়ে তোলেন। এবার আমরা আলোচনা করব মন্ত্রিসভা নিয়ে। বার্নি বলছেন যে রাজা হচ্ছেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তার হাতেই থাকবে চূড়ান্ত ক্ষমতা। এটা বলার পরেও বার্নি কিন্তু এই মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে রাজার ক্ষমতাকে কিছুটা হলেও তিনি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন। বার্নির মতে রাজা তার কিছু বিশ্বস্ত মন্ত্রীদেরকে নিয়ে তিনি একটা পারিষদ বা পরিষদ গঠন করবেন, যেখানে প্রত্যেকেই থাকবে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, বিচক্ষণ এবং অবশ্যই রাজার প্রতি অনুগত। যার ফলে নিজেদের মধ্যে অর্থাৎ মন্ত্রিসভা এবং রাজার মধ্যে যখন কোনো রকম পরামর্শ বা সিদ্ধান্ত গ্রহণের সময় আসবে, তারা একে অপরের কথা শুনবেন। এমন একটা পরিস্থিতির সৃষ্টি করবেন রাজা, যেখানে মন্ত্রীরা নির্ভয়ে রাজাকে তার কথা বলতে পারবেন, তার পরামর্শ দিতে পারবেন, এবং রাজাও মন্ত্রীদের থেকে অর্থাৎ এই পরিষদের থেকে কোনো কিছু গোপন করবেন না। এরকম পরিস্থিতিতে যখন উভয় একটা সিদ্ধান্তে উপনীত হবেন, তখন রাজা সেই সিদ্ধান্তটা গ্রহণ করবেন। তারপর হচ্ছে আমাদের ঐশ্বরিক তত্ত্ব। এখানে ঐশ্বরিক তত্ত্ব বলতে জিয়াউদ্দিন বাণী বলছেন রাজা হচ্ছেন ঈশ্বরের সমতুল্য, অর্থাৎ তিনি রাজাকে এখানে জিল্লিল্লাহি বা ঈশ্বরের ছায়া বলে তিনি বোঝাতে চেয়েছেন। এছাড়া তিনি বলছেন ঐশ্বরিক তত্ত্ব মানে ঈশ্বরের রাজ্যে যারা বসবাস করেন। এক্ষেত্রে তিনি এখানে তিনটি রাজ্যের কথা বলেছেন। একটি হচ্ছে পয়গম্বরের রাজ্য বা নবীর রাজ্য, যেখানে কিন্তু কোনো রাজতন্ত্র প্রচলিত ছিল না, সেখানে ছিল ঈশ্বরের একটা সুন্দর শাসন কাঠামো। 2 নম্বরে হচ্ছে পয়গম্বরের অনুসারী রাজ্য, অর্থাৎ যে ঈশ্বরের ছত্র ছায়ায় পালিত রাজ্য। তারপর 3 নম্বরে হচ্ছে আমাদের পয়গম্বরের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাওয়া, অর্থাৎ তারা যে স্বেচ্ছাচারী রাজতন্ত্র গঠন করে ফেলেছে। এক্ষেত্রে বাণী বলছেন আদম থেকে শুরু করে মোহাম্মদ ফিরোজ শাহ তুগলক পর্যন্ত যে সময়কালটা, তিনি সেই সময়কালটার উল্লেখ করে বলছেন যে এটা হচ্ছে চরম রাজতন্ত্রের সময়। বাণী বলছেন যে তৃতীয় যে রাজতন্ত্রটি রয়েছে, প্রথম দুটি রাজতন্ত্রকে অনুসরণ করে তাকে চলা উচিত। তো আজকে আমাদের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। আগামী ক্লাসে আমরা অন্য আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর পরের ক্লাসটি পেতে আমাদের সাথে থেকো।